আপনি আসলে পূর্ণতাকে ভালোই বাসেননি মিস্টার অভিরাজ। চিনতে পারেননি তাকে, আর চিনতে পারেননি আমাকে। আমি আপনার বিপক্ষে ভোটে দাঁড়িয়েছিলাম, ক্ষমতার লোভে নয়, শুধুমাত্র আপনাকে ভালো পথে আনতে। ক্ষমতা হারালে আপনি একবার চাকরি খুঁজতেন, সারাদিন অফিস করে সন্ধ্যায় বাসায় ফিরে পূর্ণতার হাসি মুখটা দেখে প্রাণ জুড়াতেন। সুন্দর একটা জীবন হতো আপনাদের। মারামারি, কাটাকাটি, নারী পাচার এসব মাথায় আসতো না। আর পূর্ণতা, যার প্রতিটা নিঃশ্বাসে এমপি সাহেব নামটা জড়িয়ে থাকে, তাকে কি করে ইমপ্রেস করবো আমি? অভিনবক পুরুষটার বা পাঁচরের হাড় দ্বারা যাকে সৃষ্টি করা হয়েছে, তাকে কি করে ফিরে আনবো? উপায় জানা থাকলে ইফতিয়ার চৌধুরীকে কেউ আটকে রাখতে পারতো না। অভি নিজেও কথাটা মানে, তারপরও নিজের বউয়ের প্রতি অন্য একটা পুরুষের দুর্বলতা সে মানতে পারে না। অভি দাঁড়িয়ে যায়, মিষ্টির দিকে তাকিয়ে বলে, বাড়ি চল বনু। তারপর নজর ঘুরিয়ে ইফতিয়ারের দিকে তাকায়। এই সপ্তাহের মধ্যেই পরিবার নিয়ে আমার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ রইল। মিষ্টিকে অতি দ্রুত আপনার হাতে তুলে দিতে চাচ্ছি। মিষ্টি চমকালেও ইফতিয়ার শান্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে পড়ে, মাথা চুলকে বলে, নিজের ভালোবাসাকে পাইনি বলে মিষ্টি ভালোবাসা অবহেলা করব, এতটা পাষাণ আমি নই। অবশ্যই মিষ্টিকে বউ বানিয়ে সসম্মানে ঘরে তুলব। তার আগে জমিদের বাড়িটাকে ধ্বংস করব। বাপের রাজ্যে আগুন লাগিয়ে পূর্ণতাকে নিশ্চিত সুন্দর একটা সংসার দিয়ে তারপরে নিজের সংসার শুরু করব, তার আগে নয়। ইফতিয়ারের কথা অভির ভালো লাগে না, তাই সে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় আলিশান প্রাসাদ হতে। অভির পেছনে ছোটে মিষ্টি, অবশ্যই ইফতিয়ারকে সাবধানে থাকতে বলতে ভোলে না। পূর্ণতা ইফতিয়ারের কালো বাগান ছাড়িয়ে মেইন রোডে উঠতে উঠতেই দেখতে পাই অভির কালো রঙের জিপ গাড়িখানা ছুটে চলেছে। হতাশ হয় পূর্ণতা, যা বাবা, লোকটা চলে গেল, এবার পূর্ণতাকে এতটা রাস্তা হেঁটে যেতে হবে। ব্যাপারখানা হলো, পূর্ণতা জানতো অভি ইফতিয়ারের বাড়িতে এসেছে মিষ্টিকে নিতে, তাই সে ইফতিয়ারের বাড়িতে এসেছিল। অগত্যা পূর্ণতা মাথা নিচু করে হাঁটতে থাকে, কাছে পয়সা নেই যে রিক্সা অটো নিবে। তবে পূর্ণতা ক্লান্ত হয় না, বিচলিতও হয় না, বরং রেগে নিজের মনটাকে শক্ত করে। মেয়েদের সে উদ্ধার করবে, যে করেই হোক, নিজের জীবন দিয়ে হলেও ওই মেয়েগুলোর প্রাণ সে বাঁচাবে। দেশের বাইরে মেয়েগুলোকে যেতে দিবে না। মনে মনে কঠোর পরিকল্পনা এঁটে ফেলে পূর্ণতা। এবার শুধু অফির দেখা পাওয়ার অপেক্ষা। কিন্তু কখন দেখা পাবে এমপি সাহেবের সাথে, সে কখন বাসায় ফিরবে পূর্ণতা জানে না, বা আজকে ফিরবে কিনা এটাও সে জানে না। নানান কথা ভাবতে ভাবতে পূর্ণতা পৌঁছে যায় জমিদার বাড়িতে। দারোয়ান গেটে নেই, মনে মনে পূর্ণতা আওড়ায়, জমিদারের মতোই ধোঁকাবাজ দারোয়ান দুটো। অতঃপর পূর্ণতা পা বাড়ায় জমিদারের পতিতালয়ের দিকে। কিন্তু আজকে পতিতালয়ের কাছাকাছি যেতেই চমকায় পূর্ণতা, কেননা সেখান থেকে কোনো আওয়াজ আসছে না। কিন্তু কেন? ললাটে চিন্তার ভাঁজ ফেলে পা এগোতে থাকে। কিন্তু হায়, একটা মানুষও সেখানে নেই, ঘরগুলোর দরজা খোলা। চিন্তিত অভিরাজ তার গম্ভীর মুখশ্রী আজকে একটু বেশিই গম্ভীর দেখাচ্ছে। ললাট কুঁচকে রেখেছে, পরনের সাদা রঙের টি শার্টে লাল তরল পদার্থের দাগ লেগে আছে। কপালের বাম সাইডেও আড়াআড়ি ভাবে একখানা দাগ টানা, খুব গভীর নয়, তবে তাতে বিন্দু বিন্দু রক্ত জমে আছে। গাল ভর্তি চাপদাড়িতে নতুন নকশা আঁকা, বাঁকানো মুখটা পরিপাটি করে ছোট করা হয়েছে। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলোও ছোট করা হয়েছে। তাতে আহামরি কোনো নকশা আঁকা না হলেও দারুণ মানিয়েছে অভিরাজকে, যেন নতুন সাজে সেজেছে মানুষটা। পূর্ণতা দরজার আড়ালে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে গম্ভীর মুখী লম্বা মানবটিকে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। শ্যামলা বর্ণের সুদর্শন মানবটিকে পূর্ণতার এক টুকরো চাঁদের মতো মনে হয়। হঠাৎ কিছু মনে হতেই পূর্ণতার ঠোঁটের কোণের হাসি মিলিয়ে যায়। গভীর চিন্তিত হয়ে পড়ে সে। সন্দেহ দানা বাঁধে মনের মধ্যে, মনে মনে আওড়ায়, দুনিয়ার সব থেকে শুদ্ধ পুরুষটিকে পেয়েছি আমি, যাদের গায়ে কলঙ্ক থাকতে পারে আমার স্বামীর গায়ে নেই। ঠিক সেই মুহূর্তেই অভি হোঁচট খায়, বসে পড়ে খাটে। পায়চারি করতে করতে শুকনো মাটিতে হোঁচট। চমকায় পূর্ণতা, বুক কাঁপতে থাকে। জমিদার বাড়ির পিছনের পুকুর পাড়ে পাওয়া গিয়েছে পলি বেগমের লাশ। ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে খুন করা হয়েছে তাকে। শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে। গায়ে এক ফোঁটা কাপড় ছিল না। খুন করার আগে তার শরীরের উপরে পশুদের ছোঁয়া পড়েছে, সেটা ঢের বোঝা যাচ্ছে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে পূর্ণতা, চোখের পলক ফেলছে না। ভীষণ চমকেছে সে, এবং ভয়ও পেয়েছে বেশ।
পলি বেগমকে পূর্ণতা সম্মান করত। মানুষটা ভালো কিন্তু ভীষণ বোকা। মনে পড়ে সেই দিনের কথা, যেদিন প্রথমবার জমিদারদের তৈরি প্রতিতালয়ে পা রেখেছিল পূর্ণতা। ঈশান এবং ইমনের সহায়তা পৌঁছেছিল পলি বেগমের নিকট। আলিশান এক রুমে পায়ের ওপর পা তুলে পান চিবুচ্ছিল পলি। পূর্ণতাকে সে চেনে না, তবে ঈশান এবং ইমনকে চিনত। জমিদার নাতি তারা, না চিনে উপায় আছে? মিতুকেও দেখা গিয়েছিল সেই গৃহে। আধখোলা কাপড় পরনে তার। বুড়ো একটা লোককে টেনে নিজ কক্ষে নিয়ে যাচ্ছে। ঘৃণায় গা গুলিয়ে এসেছিল ঈশানের। এই সেই মিতু যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল ঈশান। পলি বেগম এদের দেখে সোজা হয়ে বসে, কাট কাট গলায় শুধায়। এখানে কি চাই? পূর্ণতা পলি বেগমের অনুমতি ব্যতীত বসে পড়ে তার পাশে। চোখে চোখ রেখে বলে, আপনার সাথে কথা বলতে চাই। পলি বেগম খানিকটা সরে বসে, যেন সে চাইছে না তার ছোঁয়া পূর্ণতার শরীরে লাগুক। বিষয়টা বুঝতে পেরে পূর্ণতা মুচকি হাসে। আমি চাচ্ছি আপনি জমিদারকে বিয়ে করুন এবং এই পতিতালয় ত্যাগ করে জমিদার বাড়িতে পা রাখুন। তাচ্ছিল্যের হাসে পলি। এখানেই শান্তি, জমিদার বাড়ি নামক নরকে আমি পা রাখতে চাই না। এখানে আপনাকে কেউ সম্মানের চোখে দেখে না। সকলের চোখে আপনি খারাপ অভিশাপ কুড়াচ্ছেন নিষ্পাপ মেয়েগুলোর থেকে। তাদের ধারণা আপনিই তাদের জীবন নষ্ট করছেন। নারী পাচারকারীর মূল সদস্য আপনিই, কিন্তু এটা তো সঠিক নয়, তাই না? তাহলে আপনার কি উচিত নয় এখান থেকে বের হওয়া? পলি বেগম জবাব দেয় না। পূর্ণতা ফের বলে, আপনারও একটা পরিবার ছিল, স্বামী, সংসার, সন্তান সব ছিল। যার জন্য আপনি আপনার পরিবার হারালেন, তাকে শাস্তি দিবেন না? প্রতিশোধ নিতে ইচ্ছে করে না? দীর্ঘশ্বাস ফেলে পলি, অতঃপর শুধায়। কি করতে হবে? খুশি হয় পূর্ণতা। ঈশান ইমনও বেশ খুশি হয়। কিছু না, শুধু জমিদার যখন আপনার কাছে আসবে, অন্তরঙ্গ অবস্থায় ঘনিষ্ঠ হতেই তার কাছে বায়না ধরবেন বিয়ে করার জন্য। এটা সেটা বোঝাবেন, দেখবেন সে গলে যাবে। বাকিটা আমরা দেখছি। সেই দিন যদি পূর্ণতা পলি বেগমকে জমিদার বাড়িতে না আনতো, তাহলে আজকে পলি বেগমের এই পরিণতি হতো না। হাঁটু মুড়ে বসে পড়ে পূর্ণতা, বিড়বিড় করে বলে, আমার সকল প্রিয় মানুষ হারিয়ে যাচ্ছে। ওরা আমাকে একটু একটু করে ভেঙে দিচ্ছে। আমি কার জন্য লড়াই করব? কিসের আশায় লড়াই করব? জমিদার সাহেব বেশ খোশমেজাজে আছেন। কারো কাছে আবৃত্ত লাঠি ভর দিয়ে সকলকে জায়গা দেখিয়ে দিচ্ছে কোথায় কবর দেওয়া হবে পলি বেগমকে। জমিদার বাড়ির মহিলারা নিজ নিজ কক্ষ হতে দেখছেন বাড়ির সামনে আয়োজিত কবর খোদাই এবং লাশকে গোসল করানোর দৃশ্য। বরাবরের মতো আজকেও পূর্ণতা অভিকে পাশে পাই না। নিজ কক্ষে হাউমাউ করে কাঁদতে থাকে। জীবনটা এমন না হলেও পারত। 2 দিনের এই দুনিয়ায় মানুষের কত চাহিদা। চাহিদা মেটাতে মানুষ নানা রকমের পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ে, অথচ একবারও চিন্তা করে না আমাদের শেষ ঠিকানা হবে কবর। একজন রয়েছে যে আমাদের বিচার করবে। সব পাপ কার্যের হিসাব তাকে কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে হবে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পূর্ণতা মুখ তুলে জানালার দিকে তাকায়। তখনই তার নজর পড়ে জানালার পাশে পড়ার টেবিলের ওপর সেই কালো রঙের ডায়েরি। নিশ্চয়ই কোনো বার্তা রয়েছে তাতে। ধীরে সুস্থে উঠে দাঁড়ায় পূর্ণতা। এলোমেলো চুলগুলো হাতখোপা করে এগিয়ে যায় ডায়েরির নিকট। ডায়েরিখানা হাতে তুলে কাঙ্ক্ষিত পৃষ্ঠায় নজর বুলায়। আজকেও গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে, বুঝলে পূর্ণতা, ওরা তোমাকে দুর্বল করে দিতে চাচ্ছে। ওদের উদ্দেশ্য সফল হতে দিও না। নিজের লক্ষ্যে স্থির থাকো। মৃত্যুকে ভয় পেও না, জন্ম নিয়েছ, মরতে হবেই। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা ডায়েরিখানা বন্ধ করে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। এমপি সাহেব, আপনাকে আমার ভীষণ প্রয়োজন। কোথায় আপনি? পুরুষ মানুষের হাতিয়ার কোনটা জানো তো? তার পুরুষত্ব। যে পুরুষ নিজের পুরুষত্ব জাহির করতে পারে তাকে বীর পুরুষ উপাধি দেওয়া হয়। আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয় তুমি পুরুষ তো। শান্ত দৃষ্টিতে মনার দিকে তাকাই অভি। খোলামেলা পোশাকে আবেদনময়ী ভঙ্গিমায় অভিরাজকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়ে এখন উস্কানিমূলক কথা বলছে। ঢের বুঝতে পারে অভি।
নানু ভাইকে দেখো না অভি, বুড়ো বয়সেও 2-4টা মেয়েকে তৃপ্তি দিতে সক্ষম। দাঁড়িয়ে পড়ে অভি। তাহলে তোমার নানু ভাইয়ের থেকে তৃপ্তি মিটিয়ে নাও। আমি সত্যি পুরুষ নই, আমি মহাপুরুষ। বউ ছাড়া অন্য নারীর দিকে তাকাতেও আমার অস্বস্তি হয়। আমার পেছনে ঘুরঘুর করে তোমার তৃপ্তি মিটবে না মোনা। তুমি অন্য কোনো উপায় অবলম্বন করো। বলেই বেরিয়ে যায় অভি। চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় মনা। খুব কায়দা করে জমিদার সাহেব অভির সাথে মনার কথা বলার সুযোগ করে দিয়েছিল। মনাও আপ্রাণ চেষ্টা করেছে অভিকে আকৃষ্ট করতে, কিন্তু সে ব্যর্থ। কি আছে তোমার ওই একরত্তি বইয়ের মধ্যে যা অন্য নারীর মধ্যে নেই? ইফাত বেশ কায়দা করে ঢুকে পড়ে পূর্ণতার কক্ষে। ভেতর থেকে ভালো করে দরজা বন্ধ করে দেয়। পাক্কা খবর আছে তার কাছে অভি বাড়িতে নেই, ফিরতেও বেশ দেরি হবে। ইমন, ঈশান, পলি বেগমকে কবর দিতে ব্যস্ত। তাদের মানসিক অবস্থা ভালো নেই, এটাই সুযোগ পূর্ণতাকে ছুঁয়ে দেখার। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ইফাত এক পা করে এগোতে থাকে। পূর্ণতা জানালার ধারে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার দূরে আকাশের পানে। জীবনের হিসাব মেলাতে ব্যস্ত সে। লম্বা চুলগুলো কোমর ছাড়িয়ে হাঁটু পর্যন্ত পড়ে আছে, শাড়ির লম্বা আঁচলখানা ফ্লোর ছুঁয়েছে। ইফাত পূর্ণতার পেছনে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে থাকে, ভালো করে দেখে নেয় পূর্ণতাকে, অতঃপর হাত এগিয়ে স্পর্শ করতে চায়। আমাকে ছোবেন না, আপনার নোংরা হাতের স্পর্শ আমার শরীরে ফোসকা ফেলে দেয়। চমকাই ইফাত, হাত ঘটিয়ে নেয়। কি করে জানলো পূর্ণতা? ইফাত তো নিঃশব্দে এসেছিল। পূর্ণতা ইফাতের দিকে ঘুরে দুপা পিছিয়ে যায় ইফাত। শুকনো ঢোক গিলে কিছু বলতে চায়, কিন্তু পূর্ণতা ইফাতকে থামিয়ে বলে, আপনার মৃত্যু আমার হাতে লেখা আছে, কিন্তু আমি আপনাকে মারতে চাই না। আপনি মারা গেলে আমার মা খুব কষ্ট পাবে। দ্বিতীয় সুযোগ দিলাম আপনাকে, শুধরে যান। বাঁকা হাসে ইফাত, ভ্রু কুঁচকে বলে, উল্টো বললে কথাটা তোমার মৃত্যু লেখা আছে আমার হাতে। আমি তোমার সুন্দর শরীরটায় হাত বুলিয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দেব তোমায়। তোমাকে দেখলেই আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়, ইচ্ছে করে। বলতে বলতে পূর্ণতার কোমরে হাত দিতে যায়, আর তখনই একখানা ধারালো ছুরি ইফাতের হাত শরীর থেকে আলাদা করে দেয়। ফ্লোরে লুটিয়ে পড়ে হাত। ইফাত যন্ত্রণায় চিৎকার করে ওঠে। পূর্ণতাও ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে ইফাত। কোনোই হতে গোটা হাত জমিনে পড়ে আছে, সাদা ফ্লোর রক্তে লাল হয়ে গিয়েছে। ইফাতের গগন কাঁপানো আর্তনাদে গোটা কক্ষ মুখরিত। যন্ত্রণা বোধহয় সহ্যের সীমা পেরিয়েছে। বাঁচার তাগিদে তার এই ছটফটানি। পূর্ণতা দুই হাতে কান চেপে চোখ মুছে বন্ধ করে দিয়েছে গ্যাস। পূর্ণতা দুই হাতে কান চেপে চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। বুক কাঁপতে তার। মৃত্যুকে ভয় পায় সে, ভীষণ ভয় পায়। মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতার লাইন বরাবরই পূর্ণতা বনে রাখে। যখন চোখের সামনে কারো মৃত্যু দেখে, সাদা কাফনে মোড়ানো কোনো লাশ দেখে, নিজের মৃত্যুর কথা স্মরণ হয়, অস্থির হয়ে ওঠে, তখনই সেই লাইনগুলো আপন মনে আওড়ায়। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। অভি এগিয়ে আসে। চোখ দুটি লাল রং ধারণ করেছে, কপালের রগগুলো ফুলে উঠেছে, ঝাঁকড়া চুলগুলো এলোমেলো, বুকের কাছে দুটো বোতাম খোলা, শার্ট ঘামে ভিজে আছে, কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে, দ্রুত নিঃশ্বাস চলছে। হয়তো অতিরিক্ত রাগের কারণে এক হাতে পূর্ণতাকে জড়িয়ে নেয় অভিরাজ। পরিচিত ছোঁয়া পেয়ে চোখ খুলে পূর্ণতা। অতি প্রিয় স্বামীর স্পর্শে ঠোঁট উল্টে কান্না করে ফেলে। নারী জাতি বরাবরই আহ্লাদী, তবে তার প্রিয় মানুষদের কাছে। এই যে শক্ত মনের অধিকারী পূর্ণতা, বরাবরই সে সকলকে দেখিয়ে এসেছে তার চঞ্চলতা এবং সাহসিকতার নমুনা। কিন্তু এই সাহসী মানবীর আড়ালে লুকিয়ে রয়েছে ভীতু নরম এক খোলস, যেটা অভিব্যতীত কারোর সামনে প্রকাশ করা হয়নি। পুরুষালী লোমশযুক্ত বুকে ঠাঁই নেয় পূর্ণতা। সুগন্ধি এবং ঘামের সংমিশ্রণে অদ্ভুত এক ঘ্রাণ নাকে লাগছে অভির বুক হতে, যে ঘ্রাণ পূর্ণতার অশান্ত মনটাকে শান্ত করতে সক্ষম হয়, হৃদয়ে দোলা দেয়, সুখ সুখ অনুভূতি হয়। ইফাতের চিৎকার কমে এসেছে, শান্ত হয়ে জমিনে লুটিয়ে পড়েছে জড়সড় হয়ে। হয়তো জ্ঞান হারিয়েছে, কাটা স্থান হতে এখনো রক্ত গড়াচ্ছে। অভিরাজ পূর্ণতার চুলের ভাঁজে চুম্বন এঁকে দেয়, নরম আতুরে গলায় বলে, আমি আছি পূর্ণ। যতক্ষণ আমার দেহে প্রাণ রয়েছে ততক্ষণ কেউ তোমায় স্পর্শ করতে পারবে না, কথা দিলাম।
শান্ত হয় পূর্ণতা, শান্তিও পায়, মৃত্যুর ভয় কাটে। এই বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে মন্দ হতো না। কোথায় ছিলেন এমপি সাহেব? আমার যে বড্ড ভয় করে। বউকে আশ্বস্ত করতে অভিরাজ সান্ত্বনামূলক বাণী আওড়ায়। ভয় পেও না বউ, আমি আছি তোমার কাছাকাছি। শহর হতে ইফতিয়ারের মা আমিনা বেগম, বাবা ইসমাইল এবং বড় বোন ইরিন এসেছে ইফতিয়ারকে দেখতে। বরাবরই ছেলে তাদের অবাধ্য। প্রাণপ্রিয় ছেলেকে সর্বক্ষণ কাছাকাছি রাখতে চায় আমিনা বেগম, কিন্তু ছেলে তাকে গুরুত্ব দিয়ে কাছে থাকে না। আলিশান মখমলে শয়ন কক্ষে ইফতিয়ার শুয়ে রয়েছে। তারই পাশে বসে আঁচলে মুখ ঢেকে কেঁদে যাচ্ছেন আমিনা। কয়েকদিনের জ্বরে নাজেহাল অবস্থা তার, নারী ছেঁড়া ধনের। অতিমাত্রায় সুদর্শন পুরুষটি নুইয়ে পড়েছে জ্বরের প্রতাপে। আদলে দেখা মিলছে ক্লান্তির ছাপ। ইরিন থার্মোমিটার দ্বারা জ্বর মাপছে। পেশায় সে একজন ডাক্তার। চিন্তিত ভঙ্গিমায় দাঁড়িয়ে ইসমাইল। জ্বরের প্রতাপ ভালোই, তবে ছুটে যাবে কিছুক্ষণে। নিশ্চিত হয়ে থার্মোমিটার রাখে ইরিন। ভাইয়ের আদলে নজর রেখে শুধায়। ভাই আর কত? ফিরে চল, তোকে ছাড়া আমাদের ভালো লাগে না। ইফতিয়ার মৃদু হেসে মায়ের হাত জড়িয়ে নেয়। মাথা তোলে, মায়ের কোলে মাথা রাখে। শান্তি মেলে। মায়ের কোলে জাদু আছে। পূর্ণতাকে দেখার লোভে পড়ে আছে এখানে। কি করে ফিরে বল? একটু থেমে আবার বলে। আবু জানিস কি দারুণ মায়ার মুখে? আমার দৃষ্টি ফেরে না, তৃষ্ণা মেটে না, মন ভরে না, কলিজা ঠান্ডা হয় না রে। যেদিন তৃষ্ণা মিটবে সেদিন ফিরব। দীর্ঘশ্বাস ফেলেন ইসমাইল। আমিনা ফুপিয়ে কেঁদে উঠে বলে। আমরা কেউ না, আমাদের কথা তোর মনে পড়ে না? তোমরা তো আমাকে না দেখে থাকতে পারো না। একটু চিন্তা হয় আমাকে নিয়ে, পর মুহূর্তে মানিয়ে নিতে পারো, কিন্তু আমি তো পারি না। আমার যে দম বন্ধ হয়ে আসে, ওকে না দেখতে পেলে আমি যে মরে যাব। ছেলের অনুভূতি সম্পর্কে অবগত আমিনা বেগম নিজেও ভালোবাসা হারিয়ে ইসমাইলের হাত ধরেছেন। 30 বছর সংসার করছে, তবুও কি পুরনো ভালোবাসা ভুলতে পেরেছে? না, পারেনি। মনের কোণে এখনো উকি দেয় সেই কিশোরী বয়সের আবেগ। অস্থির হয়ে ওঠে মস্তিষ্ক, অসহ্য লাগতে লাগে দুনিয়া। ঠিক তখনই দুটো সন্তানের মুখ চোখের সামনে ভেসে ওঠে। আবেগ পালিয়ে যায়, দায়িত্ব মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ে। আব্বা, তুই একবার বলে দেখ, পূর্ণতাকে আমি তোর কাছে নিয়ে আসবো। চমকাই ইফতিয়ার। ভীতি নয়নে তাকায় বাবার মুখপানে। বিচলিত হয়ে বলে। না বাবা, অভিতেই পূর্ণতা, তাকে অবিহারা করো না। আমার ভাগ্যেও নেই। আল্লাহ বুঝেছে আমি পূর্ণতার জন্য সঠিক নই। অভির বাবাচারের হাত ধরে সৃষ্টি করেছে তাকে। আমি দূর থেকে তৃষ্ণা মেটাবো। বিশ্বাস আছে আমার, আল্লাহ নিশ্চয় আমাকে ঠকাবে না। উত্তম পরিকল্পনা করেছেন তিনি আমার জন্য। শুধু ধৈর্য ধরতে হবে। ইফতিয়ারের কথার প্রসঙ্গে কেউ আর পাল্টা জবাব দিতে পারে না, শুধু মনে মনে আফসোস করে। এত ভালোবেসেও ভাগ্যের কাছে হেরে গেল। আল্লাহ ইফতিয়ারের মঙ্গল করুক। চটে আছেন জমিদার সাহেব। মেজাজ বিগড়েছে জমিদারের 3 পুত্রেরও। মনোয়ার ছেলের কার্যক্রমে বিরক্ত। বউয়ের জন্যে ভাইকে আঘাত করবে। দিন দিন কাপুরুষে পরিণত হচ্ছে তার ছেলে। হাসপাতালে নেওয়া হয়েছে ইফাতকে। আপাতত বৈঠক ডেকেছেন জমিদার। কড়া কিছু কথা অভিরাজকে শোনাতেই হবে। আজকের সভায় জমিদার বাড়ির গিন্নিদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। সেই সুবাদে পূর্ণতাও স্থান পেয়েছে সেথায়। মিষ্টির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। এখনো স্বাভাবিক হতে পারেনি। অভি বসেছে জমিদারের মুখোমুখি। ভয়, ডর কিংবা অনুশোচনা কোনোটাই তার আদলে প্রকাশ পাচ্ছে না। যেন সে যেটা করেছে ভালো করেছে। রেশমা ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে। দুটো সন্তানের জননী হলেও ইফাতের বেলায় সে একটু বেশিই যত্নশীল। সভায় পিনপিন নীরবতার অবসান ঘটিয়ে মনোরম সে কটাক্ষ স্বরে বলে। বউয়ের জন্য ভাইয়ের গায়ে হাত তোলা সুপুরুষের পরিচয় নয়। বাবার চোখে চোখ রেখে অভিরাজ জবাব দেয়। বউকে পতিতালয়ের বেশ্যা বানানো সুপুরুষের পরিচয় নয়। আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস করবেন না আপনি। চোখ তুলে নেব। থমথমে খেয়ে যায় মনোয়ার।
ভয়ও পায় খানিকটা। এই ভয়ের কারণ অভির দেওয়া হুমকি নয়, পতিতালয়ের বেশ্যা কথাটাই তার ভয়ের কারণ। সাহেব ভাবে খানিকক্ষণ, অভিরাজের ভাবভঙ্গি ভালো নয়। বিচক্ষণ সাহেব ঢের বুঝতে পারছে তার তিলে তিলে গড়ে তোলা নারী পাচারের ব্যবসায় বিপক্ষ দল হয়ে দাঁড়াবে অভি। বইয়ের সঙ্গ পেয়ে মায়ের স্মৃতিচারণ ভুলতে বসেছে। অভিকে থামানো দরকার। অতি গম্ভীর গলায় জমিদার শুধায়, কি চাও তুমি দাদু ভাই? মুক্তি। ঠিক আছে, বউ নিয়ে দূরেও কোথাও চলে যাব, মুক্তি দিলাম তোমাকে। যাওয়ার হলে আমি আরো আগেই চলে যেতাম, উদ্দেশ্য অন্য আমার। জমিদার তার ছোট পুত্রকে চোখের ইশারা করে। বাবার ইশারা পেয়ে মামুন পূর্ণতার নিকট গিয়ে দাঁড়ায়। মিষ্টির পিছনে যায় পূর্ণতা। উদ্দেশ্য সঠিক নয় তার ঢের বুঝতে পারছে। শোনো পূর্ণতা, বয়স কম তোমার, যৌন চাহিদা সম্পর্কে ধারণা কম, আবেগে ভাসছ তুমি, তাই আগে থেকেই সাবধান করছি তোমায়। পুরুষত্বের সমস্যা রয়েছে তোমার স্বামীর, তাই নারীদের ভোগ করে মজা নিতে পারে না, মজা তোমাকেও দিতে পারবে না। তৃপ্তি মেটানোর ক্ষমতা তোমার স্বামীর নেই, তাই ভালোই ভালোই বলছি, একে ছেড়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। পবিত্র নেই তোমার আদরের প্রাণের স্বামী, অক্ষম সে। কান গরম হয়ে ওঠে পূর্ণতার। ঘৃণায় দৃষ্টি নত করে জমিনে তাকায়। স্তব্ধ হয়ে যায় অভিরাজ। তাকিয়ে থাকে চাচার মুখপানে। অকপটে কত বড় অপবাদ দিয়ে ফেলল। মিষ্টি রাখিতে অশ্রু টলমল করে। মাথা নুইয়ে চোখের পানি লুকাতে ব্যস্ত সে। পরিবারের প্রতি দিন দিন শ্রদ্ধা কমে আসছে তার। অভি কিছু বলতে উদ্যত হলে তখনই মনা বলে, ঠিক বলেছ মামা, অভি পুরুষই নয়, অক্ষম তবুও বড় বড় কথা বলে। সে বোধহয় জানে না পুরুষত্ববিহীন পুরুষের মূল্য নেই। সহ্যের সীমা পেরিয়ে যায় অভির। তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ে সে। মনা তাচ্ছিল্য হেসে বলে, ভাবখানা দেখো, এখনো লজ্জা পাচ্ছে না সে। শেষের কথাটা বিদ্রুপ করে বলে মনা। আশ্চর্য হয় পূর্ণতা। নানা মামা মামি ভাই সকলের সামনে নির্লজ্জের মতো কিভাবে কথা বলছে মনা। তবে মানতেই হবে জমিদার বাড়ির পুরুষ নয়, নারীরাও পতিতালয়ের বেশ্যাদের দলে। মামুন আবারও কিছু বলতে উদ্যত হয়, তখনই নারীর সুখ হচ্ছে পুরুষের পুরুষত্বে। প্রাপ্তবয়স্ক নারী হয়ে উঠবে যখন, তখন বুঝবে। জমিদার সাহেব গম্ভীর গলায় বলে। মনার দৃষ্টিতে তাচ্ছিল্য স্পষ্ট। পূর্ণতা অভির মুখপানে তাকায়। ভরা সবাই মাথা নুইয়ে বসে আছে সে। হয়তো লজ্জা পেয়েছে, নয়তো রেগে আছে। পরিবার এমনও হয়। শুধু অভিরাজ নয়, মাথা নুইয়ে রয়েছে ইমন এবং ঈশানও। বড় ভাইকে এভাবে অপদমস্তক করাই তারাও ব্যথিত হচ্ছে, কিন্তু প্রকাশ করার সাহস নেই। মনা পূর্ণতার দিকে আঙ্গুল তুলে বলে, অনেক টাকা দিব তোমায়, চলে যাও দূরে কোথাও, খুঁজে নাও নতুন নাগর, অভিরাজের মতো কাপুর। বাকিটা শেষ করতে পারে না মনা। পূর্ণতা মনার আঙ্গুল ধরে চাচালো গলায় বলল, আমার স্বামীকে নিয়ে আর একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে দিব। আমার এমপি সাহেব খাঁটি পুরুষ, আপনাদের মতো জিভ বেরিয়ে যাওয়া কুকুর নয়। মেয়ে দেখলেই লালা ঝরে না আমার স্বামীর। বউ ছাড়া অন্য নারীর সঙ্গে স্পর্শ সহ্য হয় না। এমন পুরুষকে স্বামীরূপে পেতে ভাগ্য লাগে। আমি পূর্ণতা ভাগ্যবতী। পৃথিবীর সব থেকে শুদ্ধ পুরুষটি আমার। দমে যায় সকলেই। হাসি ফুটে ওঠে ইমন ঈশানের অধরে। মনে মনে পূর্ণতাকে বাহবা দিতে থাকে ওরা। মমতা বেগম এতক্ষণ চুপচাপ শুনছিলেন সবটা। পলের মৃত্যুতে তিনি একটু হলেও চমকেছে। দাপট ফুরিয়ে এসেছে তার। মায়া, গলা দেখছো? শ্বশুর শাশুড়িদের সামনে গলা বাড়িয়ে কথা বলছে। লাজ লজ্জা নাই তোমার? পূর্ণতা তাকায় মমতা বেগমের পানে। পূর্ণতা লাজ লজ্জা আসে না কাপুরুষদের সামনে। শ্বশুর শাশুড়ি নয়, এখানে কাপুরুষদের দল বসে আছে। নারী লোভী জানোয়ার এক একটা। বামন গর্জে ওঠে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। জমিদার বাড়ির কর্তার সামনে দাঁড়িয়ে আছো তুমি। পূর্ণতাও সমান তালে গর্জে উঠে জবাব দেয়, আপনি মুখ সামলে কথা বলুন। আপনিও ভুলে যাবেন না এমপির বউয়ের সাথে কথা বলছেন। থতমত খেয়ে যায় মামুন। জমিদার সাহেব কুটিল দৃষ্টিতে পূর্ণতাকে দেখতে থাকে। একরত্তি মেয়ে, তার তেজ আছে প্রখর। একটা কথাও মাটিতে পড়তে দেবে না। এই মেয়েটা যতদিন জমিদার বাড়িতে থাকবে ততদিন সুস্থভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। শিউলি বেগম এগিয়ে আসে, পূর্ণতার মুখোমুখি দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে, পূর্ণতা,
এভাবে কথা বলিও না, তোমার শ্বশুর হয় সম্পর্কে, সম্মান দিয়ে কথা বলো। আমার স্বামীকে অপমান করা হলে আমি এভাবেই কথা বলবো। সম্মান পাওয়ার যোগ্য ওনাদের নেই, কুকুরের থেকে নিকৃষ্ট এরা। কেউ জবাব দিতে পারে না। অভিরাজ দাঁড়িয়ে যায়, বাবার চোখে চোখ রেখে বলে, আমার শরীরে আঘাত করলে আমি চুপচাপ মেনে নিব, কিন্তু আমার পূর্ণতার দিকে নজর দিলে চোখ তুলে নেব বলে দিলাম। সে আমার জন্মদাত্রী পিতা হোক বা ভাই। বলেই প্রস্থান করে। বৃষ্টিও অভির পেছন পেছন বেরিয়ে যায়। পূর্ণতা এগিয়ে যায় জমিদার সাহেবের নিকট। বয়স পেরিয়েছে 70 আর বাঁচবেনই বা কদিন। 3 যুগ পেরিয়ে এসেছেন ভণ্ডামি করে, এবার একটু ভালো হওয়ার চেষ্টা করুন। আপনাকে আমি শেষ সুযোগ দিলাম। রঙিন স্বপ্নে বিভোর মিষ্টি, স্বপ্নগুলো অবশ্যই ইফতিয়ারকে ঘিরে। ইদানিং এক অদ্ভুত চিন্তা যুক্ত হয়েছে মস্তিষ্কে। ইফতিয়ারের ছোঁয়া পেতে মরিয়া হয়ে উঠেছে। মানুষটা উষ্ণ আলিঙ্গন করলে কেমন অনুভূতি হবে? হাতে হাত রেখে অধর ছুঁয়ে দিলে ইস, আঁখি পল্লব বন্ধ করে ফেলে মিষ্টি। ঠোঁটের কোণে ফুটে ওঠে লজ্জা মাখা হাসি। ভাবনারা নির্লজ্জ হয়ে যাচ্ছে দিনকে দিন। আনুমানিক 9টা বাজে নিজ কক্ষের সামনে লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করছে। আসমানে মস্ত বড় চাঁদ উঠেছে, চাঁদের আলোতে আলোকিত হয়েছে চারিপাশ। খাখা জ্যোৎস্না যাকে বলে। এই মুহূর্তে ইফতিয়ারের সাথে কথা বলতে ইচ্ছে করছে মিষ্টির। নিজ ইচ্ছে দমিয়ে না রেখে কল করে শখের পুরুষের নাম্বারে। এটাই ছিল প্রথমবার নিজ উদ্যোগে কল করা। বরাবরই ইফতিয়ার যখন কল করে তখনই একটু কথা বলা হয়। রিং হতেই রিসিভ করে নেয় ইফতিয়ার, বিচলিত গলায় শুধায়, কল করলে যে মিস্টার, আমার পূর্ণতা ঠিক আছে? হতাশার নিঃশ্বাস ফেলে মিষ্টি। রাগ হয় না, তবে একটু মন খারাপ হয়। পূর্ণতার জন্য আমার দাভাই আছে, আপনি আমার কথা ভাবুন চৌধুরী সাহেব। যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল ইফতিয়ার। যাক, পূর্ণতা ঠিকঠাক আছে এবং অভিরাজের বাহু ডরে আছে। জ্বর কমেছে? খেয়েছেন? ভালোবাসি আপনাকে। নিশ্চুপ হয়ে যায় ইফতিয়ার। আখিদয়ের সামনে ভেসে ওঠে পূর্ণতার আদলখানা। এরকম একটা মুহূর্ত তাদের হতো। পূর্ণতার সাথে পাশাপাশি দাঁড়িয়ে কিছু মুহূর্ত কাটতো। পূর্ণতা অকপটে বলে দিত, ভালোবাসি আপনাকে। ইফতিয়ার চৌধুরীর জীবন সার্থক হতো। কয়েকটা মসজিদে সোনার চাঁদ বানিয়ে দিত। আচ্ছা, এমন কিছু হোক ইফতিয়ারের ঘুম ভেঙে যাক, আর সে দেখুন তার পূর্ণতা অবিবাহিত কিশোরী রয়েছে, শপিং ব্যাগে বই ঢুকিয়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যাচ্ছে। কিন্তু এমন তো হওয়ার নয়। হৃদয় বিচলিত হয় ইফতিয়ারের। আখিদয় ভিজে ওঠে, হাঁসফাঁস করতে থাকে, এসির ঠান্ডাতেও ঘামতে থাকে। এত কষ্ট কেন হয়? মনে মনে ইফতিয়ারের আল্লাহকে ডাকেন, আকুতি করে বলেন, আল্লাহ, আমার জন্য যাকে পারেননি তার জন্য আমার হৃদয় থেকে মায়া কমিয়ে দিন, আমাকে সহ্য শক্তি দিন, আর আমার হায়াতটুকু আমার পূর্ণতাকে দান করে আমাকে মুক্তি দিন। এই যন্ত্রণা আমি আর উপভোগ করতে পারছি না। ইফতির থেকে সাড়া না পেয়ে মিষ্টি বলে, এই চৌধুরী সাহেব কথা কেন বলছেন না? দীর্ঘশ্বাস ফেলে ইফতিয়ার, ভালো লাগছে না মিষ্টি, পরে কথা বলবো। শুনুন, বলো। ভাবি কোনো দিনও আপনার হবে না। আবেগ নিয়ন্ত্রণ করুন চৌধুরী সাহেব, তাকে নিয়ে ভাবা বন্ধ করুন। সারাক্ষণ পূর্ণতা পূর্ণতা বললেই পূর্ণতা ফিরবে? হাস ফেলে ইফতিয়ার, সে আমার না হোক, তবু সে জানুক পৃথিবীর কোনো এক প্রান্তে ক্ষুদ্র একটি মানুষ তাকে এক আকাশ সমান ভালোবাসে। সে জানুক তাকে এক পলক দেখার জন্য আজও কেউ অপেক্ষা করে বসে থাকে। আমি জানি তাকে আর কোনোদিনই পাওয়া সম্ভব নয়, তবে সে ভালো থাকুক, পৃথিবীর সকল সুখ তার হোক। তার প্রতি আমার ভালোবাসা যেদিন কমে যাবে সেদিনই আমার মৃত্যু হোক। মিষ্টি, তুই হিংসুটে হয়ে যাচ্ছিস, এমনটা কিন্তু ঠিক নয়। তার থেকে ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দে, শুধু তাকে সারা জীবন ভালোবাসার প্রতিজ্ঞা কর। সে যদি নিঃস্বার্থভাবে পূর্ণতাকে ভালোবাসতে পারে, তাহলে আমি কেন পারবো না স্বার্থহীনভাবে তাকে ভালোবাসতে? আল্লাহ শুধু আমাকে ধৈর্য দিক। বিড়বিড় করে বলে মিষ্টি। পূর্ণতার জন্য খাবার নিয়ে এসেছে অভি, একজন লোকও রেখেছে পূর্ণতার জন্য। সে সর্বক্ষণ পূর্ণতার কাজে ব্যস্ত করবে, খেয়াল রাখবে পূর্ণতার। মানুষটি অভিরাজের বিশ্বস্ত।
বিছানায় বই খাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে পূর্ণতা। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিছানায়। নীল রঙের সুতি শাড়ি পরনে তার, ফর্সা গোলগাল আদলে চিন্তার রেখা। অভিরাজ বেশ বুঝতে পারছে অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছে তার বউ। আনমনে হাসে, এগিয়ে যাই বউয়ের নিকট। খানিকক্ষণ দাঁড়িয়ে চোখ ভরে দেখে কক্ষে যে তার স্বামী প্রবেশ করেছে এবং তাকে মুগ্ধ নয়নে দেখছে, সেদিকে তার খেয়াল নেই পূর্ণতার। বই গোছাও পূর্ণ, খেয়ে নিবে আগে। চমকায় পূর্ণতা, দৃষ্টি মেলে তাকাই অভিরাজের মুখপানে। সচরাচর রাতে অভি থাকে না, আজকে যে থাকবে এটা ধারণা ছিল না পূর্ণতার। তাই সে জিজ্ঞেস করে, আপনি থাকবেন আজকে? বাঁ হাতের সাহায্যে কয়েকটা বই সরিয়ে বসে অভি। ভাত মাখতে মাখতে জবাব দেয়। খুশি হয় পূর্ণতা। অভি ভাত মেখে তুলে দেয় পূর্ণতার মুখে। পূর্ণতাকে খাওয়ানো শেষ হলে সাথে সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষে চুল আঁচড়ে দেয় পূর্ণতার, সুন্দর করে বেনুনি গেঁথে দেয় লম্বা চুলে। অতপর বাতি নিভিয়ে শুয়ে পড়ে। অনুমতি ব্যতীত পূর্ণতা অভিরাজের বুকে মাথা রাখে। অভিও পরম যত্নে হাত বুলিয়ে দেয় পূর্ণতার মাথায়। প্রথমবার স্বামীর সাথে সহবাসের পর থেকে প্রতি রাতেই বরকে দারুণভাবে অনুভব করে পূর্ণতা। দ্বিতীয়বার স্বামীর সঙ্গ পেতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু বর তার বেয়ে রসিক, পালিয়ে পালিয়ে বেড়ায়। আজকে ধরা দিয়েছে বিধায় পূর্ণতার মন পুলকিত হয়ে উঠেছে। অদম্য ইচ্ছে শরীর ঝাঁকাচ্ছে। অভিরাজের লোমশযুক্ত বুকে দাঁত বসিয়ে দেয় পূর্ণতা। ব্যথায় শব্দ করে ওঠে অভি। কামড়াচ্ছ কেন পূর্ণ? জবাব দেয় না পূর্ণতা। মুখ বাঁকিয়ে তাকায় অভিরাজের মুখপানে। নীল রঙের হালকা আলোকিত ড্রিমলাইট চলছে রুমে। সেই আলোতে পূর্ণতার মুখখানা নীল দেখাচ্ছে। মোহনীয় লাগছে বেশ। মোহনীয় বইয়ের আবেদনময়ী বার্তা ঢের বুঝতে পারে অভিরাজ। ঘাড় উঁচু করে হালকা চুমু এঁকে দেয় পূর্ণতার ওষ্ঠদয়ে। অতপর ফিসফিস করে বলে, সময় নাও বউ, বয়স খুবই কম তোমার, সহ্য করতে পারবে না। পূর্ণতা অভির গলায় অথর ঠেকিয়ে অভির মতোই ফিসফিসে জবাব দেয়, একবার পেরেছি যখন আবারও পারবো, অতটাও ছোট আমি নই। মুহূর্তেই পূর্ণতাকে বিছানায় ফেলে তার ওপরে আধশোয়া হয়ে পড়ে অভি। বউকে কাছে টানার ইচ্ছে তারও হয়, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে মাঝে মধ্যেই। কিন্তু বউয়ের বয়সের কথা মাথায় রেখেই দূরত্ব বজায় রাখে। কিন্তু আজকে বউয়ের উস্কানিতে নিজেকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। অধরে অধর মিলিয়ে গভীর চুম্বনে লিপ্ত হয় অভি। পুরুষালী শক্তপোক্ত হাতের বিচরণ ঘটে নরম বক্ষ দেশে। বক্ষ বিভাজনে পীড়ায় জর্জরিত পূর্ণতা মুহূর্তেই বুঝে যায় বড্ড ভুল করে ফেলেছে ঘুমন্ত বাঘকে জাগিয়ে। পূর্ণতা নখ দাবাই অভির উদুম পিঠে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে ওষ্ঠ ছেড়ে গলায় নাক ডোবায় অভিরাজ। চুম্বনের নামে কামড়ে দিতেও ভোলে না সে। পূর্ণতার মৃদুস্বরে আর্তনাদে আরও বেপরোয়া হয়ে ওঠে অভি। নরনারীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দে মুখরিত হয় গোটা কক্ষ। পূর্ণতার পরনের কাপড় খুলতে ব্যস্ত অভিরাজ কিছু একটা ভেবে কয়েক মুহূর্তের জন্যে থামে। বউয়ের মুখপানে তাকিয়ে প্রশ্ন করে, ও থেমে যাব? খুব বেশি কষ্ট হচ্ছে? অভির চুলে হাত ডুবিয়ে তাকে কাছে ডাকে পূর্ণতা। স্বস্তির নিঃশ্বাস ফেলে অভি, মৃদু হেসে ললাটে অধর ছোঁয়ায়। অতপর মিশে যায় পূর্ণতার দেহাংশে, মাথা রাখে বক্ষ বিভাজনের মাঝে। আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নেয় দুই হাতে। আকুল কণ্ঠে অভিরাজ বলে, আমার সুখ, আমার শান্তি, আমার একমাত্র আশ্রয় তুমি। ভালোবাসি ভীষণ, ভালোবাসি তোমায়। অভিরাজের চুলগুলো শক্ত হাতে মুঠো করে ধরে নিজেকে সামলাতে ব্যস্ত পূর্ণতা। পীড়া, আসক্তি এবং অনুভূতিতে জর্জরিত সে। সুখ এবং কষ্টের মাঝামাঝি অবস্থান করছে। চোখের কর্নিশ বেয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আসমানে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, অন্ধকারে ছেড়ে আসছে চারিপাশ। কালো মেঘগুলো ধেয়ে আসছে যেন। ইতিমধ্যেই বাতাস বইতে শুরু করেছে। টিনের চালের স্কুল বিদায় ঠাস ঠাস শব্দ হচ্ছে গাছ থেকে ফল ডাল পড়ার। মিষ্টি এবং পূর্ণতার স্কুলের ছুটি হয়ে গিয়েছে। বৃষ্টি আসার আগমন বার্তা শুনতে পেয়ে দুজনের মনই আনন্দে নেচে ওঠে। বছরের প্রথম বৃষ্টি। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে তারা বৃষ্টির জন্যে অপেক্ষা করে। ঝিরিঝিরি বৃষ্টি নামতে শুরু করলেই ওরাও নেমে পড়বে এবং নাচতে নাচতে বাসায় যাবে। পূর্ণতা মাথা হতে হিজাব খুলে ফেলে।
এবং সাদা ওড়না গায়ে জড়িয়ে নেয়। হাঁটু সমান লম্বা কেশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে পিঠ জুড়ে। মিষ্টি তাকিয়ে থাকে, মনে মনে বলে, এমনি এমনি কি ইফতিয়ার চৌধুরী এবং অভিরাজ পাগল হয়েছে? মাশাল্লাহ মাশাল্লাহ, এই মেয়েটাকে দেখলেই হৃদয় শান্তি পায়। কি সুন্দর মুখখানা, আর আমি ওই তো শ্যামলা মুখখানা। ইফতিয়ার চৌধুরী যে আমার সাথে একটু কথা বলে, এটাই তো অনেক। মিষ্টির ভাবনার মাঝেই বৃষ্টির ফোঁটা জমিনে পড়তে থাকে, মুহূর্তেই ভিজিয়ে দেয় জমিনে অবস্থিত সকল কিছু। একগাল হেসে মিষ্টি এবং পূর্ণতা নেমে পড়ে। কয়েক মুহূর্তে তারাও ভিজে জবথবু হয়ে যায়। বড় বড় ফোঁটা পড়ছে, শরীরে বেশ অনুভব করা যাচ্ছে। হেডমাস্টার জয়নাল হক পেছন থেকে ডাকতে থাকে ওদের, কিন্তু বৃষ্টির প্রবল স্রোতে ওদের কানে সেই ডাক পৌঁছয় না। পিচ্ছিল কাঁচা রাস্তা পেরিয়ে পিচ ঢালা পাকা রাস্তায় উঠে পড়ে দুজন। এই রাস্তা হতে ইফতিয়ার চৌধুরীর কালো গোলাপের বাগানটা স্পষ্ট দেখা যাচ্ছে। বৃষ্টির ফোঁটায় গাছগুলো কেমন সতেজ হয়ে উঠেছে। পূর্ণতা নামটা চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মৃদু হাসে পূর্ণতা, মিষ্টির হাত ধরে দৌড়তে থাকে। বৃষ্টি যেন ওদের এগোতে দিচ্ছে না। রাস্তায় পানি জমে যাচ্ছে। হঠাৎ ওরা লক্ষ্য করে একখানা কালো রঙের জিপ গাড়ি। বুঝতে বাকি নেই গাড়িখানা অভিরাজের। ওদের খুশি দ্বিগুণ বেড়ে যায়। আজকে অভির সাথে বৃষ্টি বিলাস করবে ওরা। গাড়ির কাছাকাছি যেতেই অভি নেমে পড়ে। বরাবরের মতো পূর্ণতার মনে হয় পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষটি আমার স্বামী। কথাটা লোক সমাজে উচ্চস্বরে বলে বেড়ালে নিশ্চয়ই সকলেই পাল্টা প্রতিবাদ করে বলবে, ওই তো শ্যামলা গায়ের রং, চ্যাপ্টা সরু নাক, ছোট ছোট বাদামি মণিমুক্তা দুটো চোখে, আর গলা ভর্তি দাড়ি। এখানে সুন্দরের কি পেল? আয়রন ছাড়া সাদা রঙের শার্ট, সাধারণ ঘড়ি এবং পায়ে বাড়িতে পারব চপ্পল। প্যান্টটাও আহামরি দামি নয়। এতে মুগ্ধ হও কেন? সুন্দর কাকে বলে এটা বুঝতে হলে ইফতিয়ারের দিকে তাকাও, চোখ জুড়িয়ে যাবে। তার স্টাইল, জামা কাপড়ের নজর দাও, আলাদা সৌন্দর্য খুঁজে পাবে। বিলাসী কাকে বলে ইফতিয়ারের থেকে শেখো। পূর্ণতা নিশ্চয়ই তখন জবাব দিত, আমার চোখ দুটো খুলে নিজের চোখে লাগিয়ে দেখুন, এই সাধারণ অভিরাজকে অসাধারণ লাগবে। তার সাধারণে মুগ্ধ হয়ে যাবেন। হাসি মুখে আধার নেমে আসে মিষ্টি এবং পূর্ণতার। তারা গাড়ি করে যেতে চায় না, বরং অভিকেও সাথে নিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরতে চায়। মিষ্টি দুপা এগিয়ে অভির হাত জড়িয়ে ধরে। দা ভাই, আমরা বৃষ্টি বিলাস করতে করতে যেতে চাই। মিষ্টির কপালে পড়ে থাকা ভেজা ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দেয় অভি। মাথায় পাতা পড়েছিল একখানা, সেটা ফেলে দেয় যত্ন সহকারে। অতঃপর বলে, গাড়িতে ওঠো, ঠান্ডা লেগে যাবে। পূর্ণতা বলে, কিচ্ছু হবে না, আসুন তো চাচা, আপনি গাড়ি নিয়ে চলে যান। অভি ড্রাইভারকে বলে পূর্ণতা অগত্যা অভি আর বারণ করে না। বউ এবং বোনের ইচ্ছে পূরণ করাই তার গুরুত্বপূর্ণ কাজ। দুই হাতে দুজনের হাত ধরে পায়ে হেঁটে বাড়ির পথে পা বাড়ায়। ইফতিয়ার ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছিল। তার পাশে ইরিন রয়েছে। বৃষ্টির কারণে ড্রাইভার ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। তখনই ইফতিয়ারের নজর আটকায় রাস্তায়। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তার। আপু দেখো, হয়েছে আমার পূর্ণতা। ইফতিয়ারের দৃষ্টি লক্ষ্য করে ইরিন তাকায়। খুব সহজেই চিনে নেয় পূর্ণতাকে, কেননা হাজারখানা ফটো দেখেছে পূর্ণতার। একদম মুখস্থ হয়ে গিয়েছে এই চোখ, মুখ এবং চুল। মনে মনে ইরিন কয়েকবার মাশাআল্লাহ আওড়ায়। ইফতিয়ার মুখ এগিয়ে ভালো করে দেখতে থাকে। ও বৃষ্টিতে ভিজছে কেন? আর অভিটা অ্যালাউ করছে? নির্ঘাত আজকে জ্বর আসবে, চোখ মুখ লাল হয়ে যাবে, মাথা ব্যথা ছটফট করবে। কি করবো আমি আপু? আমাকে জলদি ডাক্তার পাঠাতে হবে। ভাইয়ের উত্তেজনা দেখে ইরিনের আঁখিদ্বয় ভিজে ওঠে। ইফতিয়ারকে আলতো করে জড়িয়ে ধরে। ওর পাশে ওর স্বামী আছে ভাই, এত উতলা কেন হচ্ছিস? মেয়েটা তোর নেই। এক মুহূর্তের জন্য ইফতিয়ার থমকায়, অতঃপর ঠোঁটের কোণে হাসি টেনে জবাব দেয়, ভুল বললে আপু, মেয়েটা কখনই আমার ছিল না। আমি তাকে সারা জীবন আমার মনের করে এসছি, আর যতদিন বাঁচবো আমারই মনে করব। ভালোবাসলে পেতে হবে এর তো কোনো মানে নেই, তাই না?
ইরিন জবাব দেয় না। পূর্ণতা দৃষ্টির আড়ালে চলে যায়। ইফতিয়ার উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করে, কিন্তু দেখতে পাই না। দীর্ঘশ্বাস ফেলে সিটে মাথা এলিয়ে দেয়, চোখ দুটো বন্ধ করে বলে, ভালোই হয়েছে ওকে পাইনি। পেয়ে গেলে মায়া কমতো। একসাথে থাকতে থাকতে বিতৃষ্ণা চলে আসতে হয়তো। এক পলক দেখার জন্য ছটফট করতাম না, একটু কথা শোনার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতাম না, ভালোবাসার মূল্য বুঝতে পারতাম না। তুমি দেখে নিও, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত পূর্ণতাকে ভালোবাসবো। একটা জীবন এভাবেই কাটাবি? না, পূর্ণতা নিশ্চিত একটা ভবিষ্যৎ গড়ে দিয়ে মিষ্টিকে বিয়ে করব। তোমাদের সময় দেব, সংসার করব, বউ বাচ্চা নিয়ে সুখে থাকবো, আর মনের গভীরে খুবই যত্ন করে পূর্ণতাকে সাজিয়ে রাখবো। হাসে ইরিন। মিষ্টির সাথে কথা বলাবি কবে? কালকে আসতে বলবো। এখন আসতে বলে সে এখনই দৌড়ে চলে আসবে। পাগল কিনা? তোর মতোই। বাড়িতে ফিরতেই শিউলি বেগম দৌড়ে আসেন গামছা হাতে। মিষ্টিকে বকতে বকতে মাথা মুছিয়ে দিতে থাকে। মিষ্টিও বিনা বাক্যে মায়ের বকা শুনতে থাকে। পূর্ণতা কিছুক্ষণ তাকিয়ে থাকে শিউলির মুখপানে। এই নিষ্পাপ মুখখানা দেখে কেউ বলতে পারবে না সে কখনো অপরাধ করতে পারে। শ্রেষ্ঠ মায়ের উপাধি তাকে সকলেই দিবে। পূর্ণতা মনে মনে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ মিষ্টিকে তার মা একটু ভালোবাসুক মন থেকে। মেয়েটা যে মা ছাড়া অসহায়। নিজ কক্ষে যাওয়ার সময় পূর্ণতার সামনে পড়ে মনির। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকে পূর্ণতাকে মাথা হতে পা পর্যন্ত। চোখে তার লালসার আগুন, মুখ দিয়ে যেন লালা ঝরবে। পূর্ণতা দাঁতে দাঁত চেপে বলে, নজর ঠিক করুন। বলা তো যায়, এমন দিন আসলো চোখেই থাকলো না সাথে। বলতে বলতে চলে যায়। মনির হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, মনে মনে বিড়বিড় করে, তোকে বিছানায় না তোলা পর্যন্ত আমার শান্তি নেই। পূর্ণতা এবং মিষ্টিকে বাড়িতে দিয়ে অভি বেরিয়েছে এবং বলেছে ফিরতে রাত হবে। পূর্ণতা বাড়তি প্রশ্ন করেনি। রুমে প্রবেশ করতেই আজকেও নজর পড়ে ডায়েরিখানা। পূর্ণতা তাড়াহুড়ো করে না, আগে ধীরে সুস্থে ভেজা কাপড় পাল্টে নেয়। তারপর তা বারান্দায় মেলে দিয়ে চুলে গামছা পেঁচিয়ে ডায়েরিখানা তোলে। পৃষ্ঠা উল্টাতেই নজরে পড়ে গোটা গোটা অক্ষরে লেখা, আমায় তুমি ক্ষমা করে হৃদয়ে দিও ঠাঁই, এ জনমে না পেলেও তোমায় পর জনমে যেন পাই। তাচ্ছিল্য হাসে পূর্ণতা। বিড়বিড় করে কিছু আওড়াই, তবে স্পষ্ট শোনা যায় না। হাতে থাকা ডায়েরিখানা অতি যত্নে লুকিয়ে রাখে পড়ার টেবিলে বইয়ের স্তূপে। তখনই মধ্যবয়স্ক একজন মহিলা খাবার নিয়ে আসে পূর্ণতার কক্ষে। আশ্চর্যজনক বিষয় হলো সে কক্ষে প্রবেশের আগে অনুমতি নেয়নি। পূর্ণতা আজকেই প্রথমবার দেখছে মহিলাটিকে। কৌতূহল দমাতে না পেরে ভ্রু কুঁচকে শুধায়, আপনাকে ঠিক চিনলাম না। মহিলাটি টি টেবিলে খাবার নামিয়ে মাথায় ঘোমটা টেনে জবাব দেয়, আসসালামু আলাইকুম, আমার নাম মালেকা। কালকে বড় মালিক আমাকে কাজে রেখেছে আপনার দেখাশোনা করার জন্য। পূর্ণতা মনে মনে সালামের জবাব দিয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করে, বড় মালিক জমিদার সাহেব? আপনার স্বামী এমপি সাহেব। ঠিক আছে, আপনি যান, খেয়ে নেবেন। মহিলাটি চলে যায়। খিদে পেয়েছে ভীষণ, তাই সময় বিলম্ব না করে খেতে বসে পড়ে পূর্ণতা। গরুর মাংস এবং গরম গরম সাদা ভাত দেখলেই জিভে পানি চলে আসে। খুশি মনে খেয়ে ওঠে পূর্ণতা। গ্রামের ছেলেপেলেরা অনুষ্ঠান আয়োজন করেছে, সেখানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করা হয়েছে অভিরাজকে। সন্ধ্যা 6টা হতে অনুষ্ঠান শুরু হয়েছে। অভি পৌঁছিয়েছে রাত 8টার দিকে। সকলেই হই হুল্লোড় শুরু করে দিয়েছে। অভিকে দেখার জন্য ভিড় জমিয়েছে বহু মানুষ। এই ভিড়ের মধ্যে রয়েছে সেলিমও। অভির বসার জন্য স্টেজ বানানো হয়েছে, সেখানে গিয়ে বসে অভি। তার পাশে গ্রামের মেম্বার এবং চেয়ারম্যানও রয়েছে। গোটা কয়েক পুলিশের দেখা মিলছে। তখন একটা বৃদ্ধ লোক অভির সামনে আসে, কেঁদে কেঁদে হাত জোড় করে নালিশ জানায়, বাবা, আমার মেয়েটা আজকে 8 দিন যাবৎ নিখোঁজ। আমার মেয়েটাকে খুঁজে এনে দিন। পুলিশ বৃদ্ধকে ধরে স্টেজ থেকে নামায়। লোকটা আহাজারি করে কেঁদেই যাচ্ছে। অভির চোখ মুখ অস্বাভাবিক হয়ে ওঠে। মাথা নুইয়ে গভীরভাবে কিছু চিন্তা করে, অতঃপর দাঁড়িয়ে যায়। সকলের উদ্দেশ্য সালাম প্রদান করে বলে, আমাকে আপনারা যোগ্য ব্যক্তি ভেবে দায়িত্ব দিয়েছেন, আপনাদের মূল্যবান ভোট প্রদান করে বিজয়ী করেছেন, সমাজ সেবার সুযোগ করে দিয়েছেন।
ইনশাল্লাহ আমি আপনাদের নিরাশ করব না, ভরসা রাখুন। সকলেই হাততালি দিতে থাকে। সেলিম তার পাশে বসে থাকা লোককে বলে, আমার পূর্ণ জামাই কি সুন্দর না? লোকটা তার পান খাওয়া দাঁত বের করে হেসে বলে, তোর বাড়িঘর তুইলা দিছে এই জামাই। হ, বাজারে আমাদের দোকান দিয়া দিছে কাপড়ে, এখন রিক্সা চালাইতে হয় না। লোকটা বেশ প্রশংসা করে অভির। অনুষ্ঠান প্রায় শেষের দিকে অভির নজর পড়ে সেলিমের পানে। সে হেসে স্টেজ থেকে নেমে এগিয়ে যায় শ্বশুরের দিকে। সালাম বেশ অপ্রস্তুত হয়ে পড়ে, পরনে তার ছেঁড়া গেঞ্জি এবং রংচটা লুঙ্গি। অভি গিয়ে জড়িয়ে ধরেন শ্বশুরকে। ভালো মন্দ খবর জিজ্ঞেস করে হাত ধরে স্টেজে গিয়ে ওঠে এবং জোর গলায় সবার সাথে পরিচয় করিয়ে দেয় শ্বশুর বলে। খুশিতে সেলিমের চোখে পানি চলে আসে। পূর্ণতার চোখে ঘুম নেই, অভি না ফেরা অবধি ঘুম আসবেও না। তাই রুম হতে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। লম্বা চুলগুলো হাত খোপা করে নিয়েছে। ছাদে ওঠা সিঁড়ির পাশেই মনার কক্ষ। সেই কক্ষ হতে পরিচিত কণ্ঠস্বর শুনে থেমে যায় পূর্ণতা। দরজায় হাত রাখতেই বুঝতে পারে দরজা খোলা। অতি সাবধানে অল্প ফাঁকা করে দরজা, দৃষ্টি রাখে কক্ষের ভেতরে। স্পষ্ট দেখতে পায় এবং শুনতে পায় অতি পরিচিত দুজন নরনারীর কথোপকথন। অতিরিক্ত অশ্লীল অবস্থা দেখে দ্রুত দৃষ্টি ঘুরিয়ে নেয়। দরজায় কান পেতে শুনতে থাকে তাদের কথা। কতদিন এভাবে লুকিয়ে রাখবো আমাদের সম্পর্ক? এভাবে চলছে না। পুরুষটি মেয়েটার বক্ষ বিভাজনে মুখ লুকিয়ে নেশালো কণ্ঠে জবাব দেয়, মিষ্টির বিয়েটা হয়ে গেলেই সবাইকে সবটা জানিয়ে দেবো। মেয়েটা পুরুষটির চুলের ভাঁজে হাত লুকিয়ে আবেদনময়ী ভঙ্গিমায় আশকারা দেয় তাকে। আর দূরে থাকতে পারছি না জান, লুকিয়ে লুকিয়ে আর কত? মিষ্টিকে নিয়ে এতটা ভাবার কি আছে? ভুলে গেলে নাকি জমিদার বাড়ির সমস্ত সম্পত্তি মিষ্টির নামে? এখন ভুলভাল কিছু করলে আমরা ছেলেরা বঞ্চিত হব। মেরে ফেললেই হয় মিষ্টিকে, ঝামেলা চুকে গেল। পুরুষটির জবাব দেয় না। মেতে ওঠে নারীর শরীরে। দুই হাতে মুখ চেপে চাপা স্বরে কেঁদে ওঠে পূর্ণতা। দৌড়ে চলে যায় ছাদে, হাঁটু মুড়ে বসে ফুপিয়ে কেঁদে ওঠে। নালিশ জানায় আল্লাহর দরবারে, আল্লাহ এই মানুষগুলো বিচার করুন, কঠিন শাস্তি দিন এদের। বহুদিন পরে পূর্ণতা বাবার বাড়িতে এসেছে। একটা রাত বাবা মায়ের সাথে কাটাবে। দুই হাত ভর্তি ফল মূল এবং বাবা মায়ের জন্য কাপড় চোপড় নিয়ে এসেছে। অফিস সাথে মার্কেটে গিয়ে পছন্দ করে কিনেছে সব। নিজেকে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছে পূর্ণতার। মা বাবার জন্য কিছু করতে পারলে এতটাই বুঝি সুখ লাগে। তবে পুরোপুরি সুখী সে নয়, বরের টাকায় বাবাকে কিছু দিচ্ছে। যেদিন নিজে প্রতিষ্ঠিত হয়ে বাবা মায়ের জন্য কিছু করবে, সেই দিনই পুরোপুরি সুখী হবে। বাড়িতে নতুন ঘর উঠেছে টিনের, ভাঙা চৌকিটা আর নেই। কম দামি একখানা খাট পেতেছে ঘরের মেঝেতে। কাপড় চোপড় আর তোষকের তলে রাখতে হয় না, একখানা আলমারিও হয়েছে ঘরটাতে। রান্নার জন্য মাটির চুলোর পাশাপাশি গ্যাসের চুলোও আছে এখন। কেরোসিন দিয়ে বাতি জ্বালিয়ে অন্ধকার নিবারণ করতে হয় না, আলোর জন্য কারেন্ট আছে। জমিদার বাড়ির মতোই রাতে অন্ধকারে চকচক করছে তাদের ঘরখানা। আলু সিদ্ধ ভাত খেতে হয় না। বাজারে যে কাপড়ের দোকান দেওয়া হয়েছে সেখানে প্রচুর বেচা কেনা হয়। সালাম ভালো ভালো খাবার আনে, মাছ মাংস চাল ডাল সবই রয়েছে ঘরে। পূর্ণতা মুগ্ধ হয় স্বামীর ব্যবহারে। বাবা মায়ের অভাব ঘোচানোর জন্যে গর্বে বুক ফুলে ওঠে। নিজেকে ভাগ্যবতী মনে হয়। পৃথিবীর সব থেকে শুদ্ধ পুরুষটি আমার। আহা কি দারুণ ভাগ্য আমার। আল্লাহ আমার শুদ্ধ পুরুষটিকে আমার আয়ু দিয়েও বাঁচিয়ে রাখুন দীর্ঘদিন। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে পূর্ণতা। তার পাশে বসে পাপন কমলা খাচ্ছে আর বই পড়ছে। সেলিমের ইচ্ছে ছিল ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু অর্থের অভাবে নিজের স্বপ্ন মুখ ফুটে বলেনি কখনো। তবে এবার ছেলের পিঠ চাপকে বলেছে, বাজান মন দিয়ে পড়াশোনা কর, যত টেহা লাগে লাগুক, তোর আমি ডাক্তার বানাবো। অভিও শ্বশুরের স্বপ্ন পূরণে উঠে পড়ে লেগেছে। ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে পাপনকে। প্রাইভেট টিচার রেখে দিয়েছে বেশ কয়েকটা, যাতে কোনো রকমের অসুবিধে না হয় পাপনের। পূর্ণতার ঠোঁটের কোণের হাসি দেখে সেলিনা বেগম পূর্ণতার গালে হাত দিয়ে বলে, শোন পূর্ণ, মাঝে মধ্যে নিজের সুখের জন্য স্বার্থপর হতে হয়। সুখ বড় কঠিন জিনিস মা।
আল্লাহ তোকে সুখ দিছে, নিজের সুখটা ধরে রাখ, দূরে কোথাও চলে যা জামাইরে নিয়ে, পাপের রাজ্যে থাকিস না মা। পূর্ণতা মায়ের হাতে চুমু খায়, মাথা ঘুরিয়ে মায়ের মুখের দিকে তাকায়। সেই পাপের রাজ্যের অংশীদার যে আমি মা, যেখানেই যাই পাপ যে পিছু ছাড়বে না। বিড়বিড় করে বলে পূর্ণতা। কিছু বলছিস না যে পূর্ণ? একটু থেমে আবারও বলে, ওই দিন তোর দেওয়ারা যদি আমাকে না বাঁচাতো তাহলে আজ আমি তোদের সামনে থাকতাম না। বলতে বলতে চোখে পানি চলে আসে সেলিনা বেগমের। ভয় পেও না মা, আমার দেবররা তোমার এবং আমার পাশে আছে। ইমন আর ঈশান আমার দেবর না মা, ওরা আমার ভাই। ওরা আছে বলেই আমি বেঁচে আছি। ওদের মাঝ সমুদ্রে ছেড়ে আমি কি করে পালাবো মা? ওদের একটা সুন্দর জীবন দিব আমি, পাপের রাজ্য ধ্বংস করব, তারপরই ক্ষান্ত হব। তুমি শুধু দোয়া করিও। জবাব দেয় না সেলিনা, ভয়ে তার বুক কাঁপছে। মেয়ের মতো এতটা সাহসী সে নয়, ছলচাতুরি বোঝে না। দুমুঠো পান্তা খেয়ে দিন পার করতে পারলেই হলো তার। একটা সন্তান হারিয়েছে, আর একটা সন্তান হারালে সে বাঁচবে কি করে? মেয়ের জন্য ভয়ে সিটিয়ে থাকেন সারাক্ষণ। এই বুঝি কোনো বিপদে পড়লো? মায়ের মন তো। গতকাল ইফতিয়ার চৌধুরীর ২৭তম জন্মদিন। আজকেই গোটা পাড়া দাওয়াত দেওয়া শেষ করেছেন ইসমাইল চৌধুরী। ৫টা গরু মেরে ছেলের জন্মদিন উদযাপন করবেন তিনি। প্রতি বছরই এমনটা করে থাকেন। চৌধুরী বাড়িটা সাজানো হচ্ছে নতুন রূপে। কালো গোলাপের বাগানটাও পরিচর্যা করা হচ্ছে। ইফতিয়ার নিজ কক্ষের ব্যালকনিতে দাঁড়িয়ে কালো গোলাপের বাগান দেখছে। লাল নীল বাতিতে জলজল করছে বাগানখানা। ইফতিয়ারের মনে হয় বাগানের মাঝখানে পূর্ণতা বসে আছে। পরনে তার টুকটুকে লাল রঙের শাড়ি, গা ভর্তি গহনা, আর লম্বা চুলগুলো বিছিয়ে আছে গোলাপ গাছের ওপর। কানের পাশে একখানা কালো গোলাপ গুজতে ভোলেনি। কি দারুণ হাসছে মেয়েটা, আর ইফতিয়ার মুগ্ধ নয়নে দেখছে। এই যে হুটহাট পূর্ণতাকে অনুভব করা, এটা কি পীড়াদায়ক নয়? মন পড়ে হৃদয় বিচলিত হয়। না পাওয়া আক্ষেপটা কুড়ে কুড়ে খায়। বিশাল পৃথিবীতে নিজেকে শূন্য মনে হয়। ক্ষমতাবান বাবার সন্তান হয়েও সাধারণ একটা মেয়েকে নিজের করতে পারল না। কি হবে এই ক্ষমতা আভিজাত্য ধন সম্পদ দিয়ে? দীর্ঘশ্বাস ফেলে ইফতিয়ার, বিড়বিড় করে বলে ওঠে, ছুঁয়ে দেখার সাধ্য নেই, অনুভবই রাখি তাকে। দূরত্ব যতই হোক, আমি সারা জীবন ভালোবাসবো তাকে। পকেটে থাকা মুঠো ফোন সশব্দে বেজে ওঠে। ভাবনায় ব্যাঘাত ঘটে। মস্তিষ্ক পূর্ণতার বিচরণ থেকে বেরিয়ে ফোনে ঢুকে যায়। পকেট থেকে ফোনখানা বের করে। ফোনের স্ক্রিনে মিষ্টি নামখানা ভেসে ওঠে। কথা বলার ইচ্ছে না থাকলেও কল রিসিভ করে। মেয়েটার সাথে একটু কথা বললে যদি পূর্ণতা নামটাকে কয়েক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। মিষ্টির কণ্ঠে চঞ্চলতা স্পষ্ট। ইফতিয়ার গম্ভীর গলায় সালাম ফেরায়। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখতে ইচ্ছে করছে চৌধুরী সাহেব, একটু দেখা করবেন? অনুরোধ করে বলে মিষ্টি। ভীষণ ভয়ে আছে সে। এখনই ইফতিয়ার তাকে মানা করে দিবে, এটা ঠিকই জানে মিষ্টি। তবুও আবদার করে বসলো। আসলে মন তো মানে না। ইফতিয়ার ফোঁস করে শ্বাস টানে। মিষ্টি, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, বিশ্বাস করো। কোনোদিনও তোমার চোখের দিকে তাকিয়ে তোমার কথা ভাবতে পারবো না, কখনোই তোমাকে ছুঁয়ে দিতে পারবো না। আমার হৃদয়ে পূর্ণতা ছাড়া আর কিছুই ভাবতে পারে না। আমি তোমার মাঝে পূর্ণতাকে খুঁজতে থাকি। আমি ভীষণ স্বার্থপর, পূর্ণতাকে একটু দেখার লোভে তোমাকে ব্যবহার করছে। থমকায় মিষ্টি। এসব সে জানে, তবুও ইফতিয়ারের মুখ থেকে সরাসরি শুনতে একটু বেশি কষ্ট হচ্ছে। মনে রাখার জন্যেও কি একটু মিথ্যে অভিনয় করতে পারে না? সে কি বোঝে না মিষ্টির হৃদয়ে রক্তক্ষরণ হয়? ইফতিয়ার আবারও বলে, এই দানে তুমি একটু বেশি অধিকার দেখাচ্ছ। আমার কাছে তোমার চাওয়া পাওয়া বাড়ছে। আমি তুমি আশকারা দিতে চাই না, মিথ্যের স্বপ্ন দেখাবো না। আমার জীবনে পূর্ণতা ছাড়া কখনো কেউ ছিল না, আর ইন ফিউচার কেউ থাকবেও না। মৃত্যুর পরে আমি পূর্ণতাকে ভুলবো না, পরপরে অপেক্ষা করবো পূর্ণতার। সেখানে আমাদের সংসার হবে, পূর্ণতা আমার হবে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় মিষ্টি। মৃদু হেসে বলে, আমি সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকব, যা বলবেন তাই শুনবো, আর কখনো আবদার করব না। ভালোবাসা চাই না আমি, আপনার ভালো সময়ের সঙ্গীও হতে চাই না। শুধু খারাপ সময়ে
আপনার পাশে রাখবেন আমায়? দিন শেষে একবার কেমন আছো মিষ্টি বলবেন, তাতেই চলবে আমার। আপনাকে দু চোখ ভরে দেখতে পেলেই আমি সন্তুষ্ট, আর কিচ্ছু চাই না। ভালোবাসা ছাড়া বাকি জীবন কাটাতে পারবে? আফসোস হবে না? হবে না, আর যদি হয়ও আপনার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দিয়েন, সব আফসোস মিটে যাবে। পরপারে আমি আপনার পিছু নিব, আপনি পূর্ণতার পিছু নিবেন, আর পূর্ণতা অভিরাজের পিছু নিবে। কি দারুণ ভাগ্য আমাদের। অভিরাজের শ্বশুর বাড়িতে আজকেই প্রথম রাত্রি যাপন। সেলিনা বেগম নানান পদের রান্না করেছে মেয়ে এবং মেয়ের জামাইয়ের জন্যে। সেলিম নতুন বিছানার চাদর এনেছে, দোকান থেকে বোতলের পানি কিনে এনেছে যাতে জামাইয়ের কোনো অসুবিধে না হয়। এখন দুই জামাই শ্বশুর মিলে গল্প গুজব করছেন, হাসাহাসি করছে। বাবা মায়ের খুশি দেখে পূর্ণতার কলিজা ঠান্ডা হয়ে যায়। মোবাইল ফোন সম্পর্কে পূর্ণতার ধারণা খুবই কম। অভির বড় বড় দুটো মোবাইল ফোন আছে, পূর্ণতা কখনো ছুঁয়েও দেখেনি। আজকে একা একা বসে আছে বিধায় ফোন দেখতে ইচ্ছে করে। চট করে বিছানার মাঝখানে থাকা একটা ফোন হাতে তুলে নেয়। অভিকে কয়েকবার ব্যবহার করতে দেখেছে, একবার কিছু দেখলে সহজে ভোলে না পূর্ণতা। অভি যেভাবে ফোন চালু করেছিল পূর্ণতাও ঠিক সেইভাবেই চালু করে। আর তখনই দেখতে পাই এক অবিশ্বাস্য বিষয়। হাত ফসকে ফোনটা মাটিতে পড়ে যায়। আঁখি পল্লব টলমল করে ওঠে মুহূর্তেই, শ্বাস আটকে আসছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, হাত পা মৃদু কাঁপছে। পাতলা গোলাপি ওষ্ঠদয় নেড়ে পূর্ণতা বলে ওঠে, আমার মুগ্ধ পুরুষটি আমাকে ঠকাতে পারে না। আমার এমপি সাহেব পবিত্র, আমার অহংকার, সে পাপী নয়। হে আল্লাহ, হয়তো আমার দেখা ভুল প্রমাণ করুন, নয়তো আমার প্রাণ নিয়ে নিন। মরার আগেই অমৃত যন্ত্রণা দিয়েন না আমায়। জমিদার সাহেবের বড় পুত্র মনোয়ার শান্ত স্বভাবের মাটির মানুষ। বাবার অন্যায়ের প্রতিবাদ সে কখনোই করতে পারেনি, তবে সমর্থনও করেনি। তার নিজস্ব একটা জগৎ ছিল, সেই জগৎ জুড়ে ছিল বউ এবং ছেলে। মনোয়ারের প্রথম স্ত্রী আনিকা ছিলেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেধাবী মেয়ে। বাবার স্বপ্ন ছিল উকিল হবে, সেই পথেই হাঁটছিলেন সে। হঠাৎ মনোয়ারের সাথে দেখা হয়। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে মনোয়ার। তারপর 2 বছর পেছনে পেছনে ঘুরে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন আনিকাকে। মনোয়ারের দাদা জমিদার মতিন বেশ পছন্দ করে আনিকাকে, প্রস্তাব পাঠায় বাড়িতে। উচ্চবিত্ত জমিদার পরিবার থেকে প্রস্তাব পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া। আনিকার বাবা আনিস খুশি হয়ে মেয়ের বিয়ের তোড়জোড় শুরু করেন। বিয়ের পরে শ্বশুরবাড়ি পা রাখতেই আনিকা বুঝতে পারে জমিদার বাড়ির পুরুষদের চরিত্রে সমস্যা রয়েছে। নতুন বউয়ের দিকে লালসার দৃষ্টিতে তাকিয়েছিলেন 2 দেবর। সব উপেক্ষা করে সংসার করার প্রতিজ্ঞা করে, দেবরদের শুধরানোর কথা ভাবে। তখন বুঝতে পারে নারী পাচারের চক্র, অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না আনিকা। তাই ঘোর প্রতিবাদ জানায়, মনোয়ারের কাছেও নালিশ জানায়, কিন্তু আনিকার কথা কেউ আমলে নেয় না। ততদিনে আনিকার পেটে অস্থির অস্তিত্ব টের পেয়েছে আনিকা। দিন যায়, মাস যায়, জমিদারদের নারী পাচারের রহস্য উন্মোচন হতে থাকে। নিরীহ অনাথ মেয়েদের চোখের পানি ভাসতে থাকে আনিকার চোখে। অতঃপর পুলিশের সাহায্য নেওয়ার হুমকি দেয় আনিকা। জমিদার সাহেব ঢের বুঝতে পারে এই মেয়েকে হালকাভাবে নিলে চলবে না, মুখ বন্ধ করাতে হবে। হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তার বড় পুত্র মনোয়ারকে। বইয়ের থেকে ছেলেকে দূরে করতে দ্বিতীয় নারীর সাহায্য নেয়। উত্তেজনামূলক ঔষধ খাইয়ে ছেলের কক্ষে পাঠায় অন্য নারী। বাবার চক্রান্ত ধরতে অক্ষর মনোয়ার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পরনারীর ওপর ঝাঁপিয়ে পড়ে। হাসপাতালের বেডে প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা আনিকা বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন স্বামীর আশায়। আনিকা যখন 2 হাতে পেট চেপে চিৎকার করে কাঁদছে, মনোয়ার তখন অন্য নারীর অধর সুধা পান করছে। চাউনি যখন আনিকার কাপড় আগলা করে বাচ্চাদের করার প্রস্তুতি নিচ্ছে, মনোয়ার তখন অন্য নারীর কাপড় খুলে নরম দেহের ভাঁজে সুখ খুঁজছে। কিছু মুহূর্তের জন্য আনিকার মনে হচ্ছিল সে বাঁচবে না। মরণ যন্ত্রণায় যখন ছটফট করছিল আনিকা, মনোয়ারের জন্য কামুক উত্তেজনায় বেসামাল হচ্ছিল পরনারীর সঙ্গে। ঘন নিঃশ্বাসে মুখরিত হচ্ছিল গোটা কক্ষ। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, তখন মনোয়ার শরীরের ক্ষুধা নিবারণ করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে।
চিকন স্বরে কেঁদে ওঠে ছোট বাচ্চা। হাত পা নাড়িয়ে গলা ছেড়ে চিৎকার করে নিজের আগমন বার্তা দেয় গোটা জমিদার বাড়িকে। মতিন তার কক্ষ হতে শুনতে পায় সেই কান্নার স্বর। ছটপট করে ওঠে সে। কারুকার্যে নির্মিত লাঠি ভর দিয়ে দ্রুত পায়ে ছুটতে থাকে আতুর ঘরের দিকে। মাঝপথে মমতা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি। বড় বউ, আমার নাতির ঘরের পুতি আইছে, মিষ্টি বিলাইতে কও গোটা পাড়ায়। ডাকো সাহেব রে, 10টা গরুর ব্যবস্থা করতে কও। 5 গরু দিয়া মেরে আকিকা দিয়া বেটার নাম রাখবো আমি। শ্বশুরের মুখের ওপর কথা বলার সাহস ছিল না মমতা বেগমের, তাই তিনি ছুটে স্বামীর কক্ষে। ছেলে হওয়ার সংবাদ দেওয়াতে সাহেব খুশি হয়। মমতা বেগম এতক্ষণে আতুর ঘরে ঢুকে অভিকে কোলে নেয়, চুমুতে ভরিয়ে দেয় মুখমণ্ডল। গভীর রাত। পূর্ণতা হাঁটু মুড়ে বসে আছে বিছানায়, হাতে তার ডায়েরি। এই ডায়েরিটা অভিরাজের। ডায়েরির ওপরে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে নামখানা। পূর্ণতা বুঝতে পারে নিজের জীবনের ঘটনা লিখে রাখা হয়েছে এই ডায়েরিতে। ডায়েরিখানা মূলত অভি দিয়েছে পূর্ণতাকে। একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছিল পূর্ণতা অভির দিকে। কোনো প্রকার উত্তর না দিয়ে অভি ডায়েরিটা হাতে ধরিয়ে দিয়েছিল পূর্ণতার এবং বলেছে, এখানেই রয়েছে তোমার সকল প্রশ্নের উত্তর। বিছানার আরেক পাশে বেঘরে ঘুমোচ্ছে অভি। পূর্ণতা দেখে, চোখের পলক ফেলে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পৃথিবীর সব থেকে শুদ্ধ পুরুষটির দিকে। মনে মনে আওড়ায়, যদি কখনো জানতে পারি আপনিই ছিলেন পাপের রাজ্যের রাজা, কথা দিলাম আপনার বুকে ছুরি চালাতেও দুবার ভাববো না আমি। দূরে কোথাও কুকুরে কুকুরে বোধহয় ঝগড়া বেঁধেছে। একদম কুকুর ঘেউ ঘেউ করে যাচ্ছে, এক দল কুকুর ঘেউ ঘেউ করে যাচ্ছে। সেই শব্দে ঘুম ভাঙে অভির। কপাল কুঁচকে টিপ টিপ করে আঁখি মেলে তাকায়। প্রথমেই নজর আটকায় বাচ্চা বউয়ের দিকে। কপালে 3টে ভাঁজ পড়ে অভির। হাই তুলে বলে ওঠে, বসে আছো যে? পূর্ণতা ঘাড় বাঁকিয়ে তাকায় অভির মুখপানে। কি মায়াময় মুখখানা, যেন কোনো মায়া রাজ্যের রাজপুত্র। কিন্তু কে বলবে এই মায়াবী মুখখানার আড়ালে রয়েছে আলাদা এক রহস্য। মুহূর্তেই পূর্ণতার মেজাজ বিগড়ে যায়। চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, ভাবছি কিভাবে খুন করা যায় আপনাকে। বাঁকা হাসে অভি। পূর্ণতার হাত ধরে এক টানে বুকে এনে ফেলে, শক্ত করে জড়িয়ে ধরে আলতো করে চুম্বন এঁকে দেয় অধরে। হতভম্ব পূর্ণতা কিছু বলারও সুযোগ পায় না। তুমি ছুঁয়ে দিলেই তো আমি খুন হয়ে যাই জান। ভালোবাসি পূর্ণতা, ভীষণ ভালোবাসি তোমায়। তুমি আমার সুখ, তোমাতেই পরিপূর্ণ আমি। পূর্ণতার আঁখি পল্লব ভারী হয়ে আসে, হৃদয়ের আকুলতা বাড়তে থাকে। উপচে পড়া আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে ঠোঁট উল্টে কেঁদে ফেলে। 2 হাতে জড়িয়ে ধরে অভিরাজের গলা, কান্না গিলে গিলে বলে, একবার বলুন আমি যা দেখেছি সব ভুল। আমার এমপি সাহেব সৎ এবং শুদ্ধ পুরুষ। আমি যে সহ্য করতে পারছি না এমপি সাহেব, ভীষণ কষ্ট হচ্ছে আমার, হেরে যাচ্ছি আমি, আমার অহংকারের পতন হচ্ছে। তোমাকে ছুঁয়ে বলছি পূর্ণতা, তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারী নেই। মৃত্যুর আগ পর্যন্ত তোমার এমপি সাহেব তোমাতেই সন্তুষ্ট থাকবে। কখনো যদি পরনারীর চিন্তা আমার মাথায় আসে, তখনই যেন আমার মৃত্যু হয়। একটু থেমে অভি আবার বলে, তুমি যা দেখেছো ভুল নয়। মনার সাথে আমাকে এক ঘরে বন্দি করে দেওয়া হয়েছিল। আবার সাথে ঘনিষ্ঠ হতে মনা নিজের কাপড় খুলে ফেলেছিল এবং সেটাই ক্যামেরা বন্দি করেছে আমাকে হুমকি দিতে, আমাদের সম্পর্কে ফাটল ধরাতে।